তোমরা যারা 2026-এ বা 2027-এ রেলওয়ের পরীক্ষা দেওয়ার কথা ভাবছো স্যার 2027-এর মধ্যে বা 2026-এর মধ্যেই একটা রেলওয়ের জব আমার চাই, তাদের ক্ষেত্রে এই ক্লাসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার কারণ আজকে ক্লাসের মধ্যে রিসেন্ট 2025-এ 2026-এ রেলওয়ের যে পরীক্ষাগুলো হয়েছে সেই পরীক্ষার প্রশ্ন নিয়ে এসেছি, যাতে কিনা তোমরা বুঝতে পারো যে কেমন টাইপের প্রশ্ন রেলওয়ে দিচ্ছে। তো চলো আজকের ক্লাস শুরু করা যাক। সায়েন্স থেকে আজকে আমরা টপ 50 কোশ্চেন করব, আর শুধু কোশ্চেন করব না, সেই কোশ্চেনের পিছনে থাকা কিন্তু আমরা কনসেপ্টও দেখব। চলো প্রথম প্রশ্ন কি রয়েছে দেখো স্ক্রিনে। রেলওয়ে গ্রুপ ডি 22/12/2025-এ আসা প্রশ্ন কি বলেছে? বলেছে একটা বস্তুর ওপর 2.5 নিউটন স্থির মানের বল প্রয়োগ করা হলো এবং সেটি বলের বিপরীতে অভিমুখে 10 মিটার কিন্তু গেল, তাহলে কৃতকার্যের পরিমাণ কত হবে? এই প্রশ্নটা আগের দিন আমি HW দিয়েছিলাম। যারা আগের ক্লাসটা দেখোনি তারা অবশ্যই কিন্তু আগের ক্লাসটা দেখবে। পরপর কিন্তু আমাদের প্র্যাকটিস সেট চলছে, প্রত্যেকটা প্র্যাকটিস সেট দেখবে, এখান থেকে কিন্তু অধিকাংশ প্রশ্ন তোমরা কমন পেয়ে যাবে বা সেম কনসেপ্টের উপরে প্রশ্ন কিন্তু আসবে। দেখো আগের দিন আমি বলেছিলাম কৃতকার্য বা কার্য সমান সমান বল ইন্টু সরণ হয়, বল ইন্টু সরণ। এবারে বল তোমার দেওয়া আছে 2.5 নিউটন ইন্টু সরণ হচ্ছে 10 মিটার এখানে দেওয়া আছে। যদি তুমি এখানে গুণ করে দাও তাহলে কিন্তু চলে আসবে 25 জুল। এই 25 জুল তো উত্তর হবে, কিন্তু এই 25 জুল কার্য বলের বিপরীত অভিমুখে হবে এবং সেই জন্য উত্তর মাইনাস 25 জুল হবে, অপশন নাম্বার ডি। কেউ যদি +25 জুল করে দেয় তার ক্ষেত্রে কিন্তু -1 হয়ে যাবে এবং তার সঙ্গে নেগেটিভ মার্ক 1/3 কিন্তু চলে আসবে। তাহলে এই কনসেপ্টগুলো কিন্তু তোমাকে জানতে হবে। নেক্সট প্রশ্ন চলে এসো। দেওয়া আছে সক্রিয়তা শ্রেণীর মাঝখানে থাকা ধাতুগুলি সাধারণত কিভাবে নিষ্কাশন করা হয়? মানে ধাতুর সক্রিয়তা শ্রেণী বলে একটা শ্রেণী আছে, তার মাঝখানে কিছু ধাতু আছে, সেই ধাতুগুলোকে কোন পদ্ধতিতে নিষ্কাশন করা যাবে জানতে চেয়েছে। চলো দেখে নেই ধাতুর সক্রিয়তা শ্রেণী কি হয়। দেখো এটা হচ্ছে ধাতুর সক্রিয়তা শ্রেণী, যেখানে ওপরের দিকে কে আছে? পটাশিয়াম, সোডিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম। তাহলে এই যে ধাতুগুলো ওপরের দিকে রয়েছে এই ধাতুগুলোকে আমরা কি বলছি না অতি সক্রিয় ধাতু। এরা হচ্ছে অতি সক্রিয় হয়, সবার সঙ্গে রিয়াকশন করতে শুরু করে দেয়, এদেরকে পরিবেশে স্বাধীনভাবে তুমি পাবে না। এবং এই মাঝখানের দিকে ধাতু যেগুলো রয়েছে কার্বনের পরবর্তীকালে দেখো জিঙ্ক, আয়রন, টিন, লেড, এই সমস্ত যে ধাতুগুলো রয়েছে এগুলো বলছি আমরা মাঝের শ্রেণীর ধাতু বা সক্রিয়তা শ্রেণীর মাঝের ধাতু, হাইড্রোজেনের ওপরে। তাহলে এই ধাতুগুলোর সক্রিয়তা হচ্ছে মধ্যম মানের, মাঝারি ধরনের। মানে এরা কিছু কিছু সময় ধাতুর সঙ্গে বিক্রিয়া করছে বা অন্য যৌগের সঙ্গে বিক্রিয়া করছে, অন্য মৌলের সঙ্গে বিক্রিয়া করছে, কিছু সময় বিক্রিয়া করে না। এবং লাস্টের দিকে যেগুলো আছে হাইড্রোজেনের পরে কপার, সিলভার, গোল্ড, প্ল্যাটিনাম, এরপরে আছে প্ল্যাটিনাম, এরা হচ্ছে কম সক্রিয়, সবচেয়ে কম সক্রিয় এই নিচের দিকে ধাতুগুলো বা সক্রিয়তা শ্রেণীর নিচের ধাতুগুলো। এগুলো কারোর সঙ্গে রিয়াকশন করে না, পরিবেশে স্বাধীনভাবে কিন্তু এই ধাতুগুলোকে তুমি পেয়ে যাবে। তাহলে এই যে মাঝখানের ধাতুগুলো, এই ধাতুগুলো এখানে চেয়েছি আমার যে কোন পদ্ধতিতে নিষ্কাশন করতে পারবে। দেখো কার্বন বিজারণ বলে একটা পদ্ধতি আছে, এই কার্বন বিজারণ পদ্ধতির মাধ্যমে এই মাঝের ধাতুগুলো কিন্তু তুমি নিষ্কাশন করতে পারবে। যেমন জিঙ্ক, আয়রন, টিন, লেড, এগুলোকে কার্বন বিজারণ পদ্ধতিতে নিষ্কাশন করা যায়। স্যার কার্বন বিজারণ পদ্ধতি কি, মাথায় প্রশ্ন আসছে। দেখো কার্বন বিজারণ পদ্ধতি পড়তে গেলে তোমাকে ধাতুবিদ্যা পড়তে হবে। কমেন্ট বক্সের মধ্যে তুমি যদি লেখো স্যার ধাতুবিদ্যার ক্লাস চাই, তাহলে ধাতুবিদ্যা নিয়ে আমি পুরো ডিটেলসে কনসেপ্টের ক্লাস করাবো, তখন আমি এগুলো বলবো। চলে আসো নেক্সট কোশ্চেনে। দেয়া আছে কোষে নিউক্লিয় পর্দার কাজ কি? নিউক্লিয় পর্দা, দেখো কোষ হচ্ছে দু রকম হয়, প্রাণী কোষ হয়, উদ্ভিদ কোষ হয়। প্রাণী কোষ, উদ্ভিদ কোষ বা যে কোনো প্রোক্যারিওটিক, যে কোনো ইউক্যারিওটিক কোষের বাইরে কি থাকে? একটা পর্দা থাকে, তাকে আমরা কোষ পর্দা বলি। তাকে কি বলি আমরা? কোষ পর্দা বলি। এবং এই যে ইউক্যারিওটিক কোষগুলো আছে, ইউক্যারিওটিক কোষ যেমন উদ্ভিদ কোষ, প্রাণী কোষ, দুটোই হচ্ছে ইউক্যারিওটিক কোষ। তাহলে ইউক্যারিওটিক কোষের এই যে নিউক্লিয়াসের বাইরে একটা পর্দা থাকবে, নিউক্লিয়াসের বাইরের পর্দাকে বলছি আমরা নিউক্লিয় পর্দা। তাহলে প্রোক্যারিওটিক বা ইউক্যারিওটিক কোষের বাইরে যে পর্দা তার নাম কি? তার নাম হচ্ছে তোমার কোষ পর্দা। আর ইউক্যারিওটিক কোষের মধ্যেই নিউক্লিয় পর্দা থাকবে, কারণ সেখানে সুগঠিত নিউক্লিয়াস আছে। প্রোক্যারিওটিকে সুগঠিত নিউক্লিয়াস নেই, সেখানে নিউক্লিয় পর্দা পাওয়া যাবে না। তো ইউক্যারিওটিক কোষের মধ্যে যে কোনো প্রাণী কোষ, যে কোনো উদ্ভিদ কোষের বাইরে, নিউক্লিয়াসের বাইরে যে পর্দা তাকে আমরা বলছি নিউক্লিয় পর্দা। এই নিউক্লিয় পর্দা কি করে? এই নিউক্লিয় পর্দা হচ্ছে একটা দ্বিপর্দা। এই পর্দা কি করছে না বাদবাকি অংশ, কোষের ভেতরে বাদবাকি অংশকে আমরা সাইটোপ্লাজম বলছি, তাহলে এই সাইটোপ্লাজমকে নিউক্লিয়াস থেকে আলাদা করছে। সাইটোপ্লাজমকে কি করছে? নিউক্লিয়াস থেকে আলাদা করছে, কারণ নিউক্লিয়াস আর সাইটোপ্লাজম আলাদা হয়।
আর সাইটোপ্লাজমের সঙ্গে যদি আমি নিউক্লিয়াস যোগ করে দিই তাহলে তাকে বলবো আমরা প্রোটোপ্লাজম। তাহলে পুরো অংশটাকে আমরা প্রোটোপ্লাজম বলছি। আর প্রোটোপ্লাজমের মধ্যে সাইটোপ্লাজম আর নিউক্লিয়াসকে আলাদা করছে কে? সাইটোপ্লাজম এবং নিউক্লিয়াসকে আলাদা করছে নিউক্লিয় পর্দা। তাহলে চলো কি বলেছে অপশানে দেখে নেওয়া যাক। অপশানে বলেছে এটি নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজমের মধ্যে উপাদানগুলোকে আদান প্রদান করছে। একদম ঠিক বলেছে, সাইটোপ্লাজম এবং নিউক্লিয়াসকে আলাদা করে রাখছে, সাইটোপ্লাজম থেকে বিভিন্ন পদার্থকে নিউক্লিয়াসের মধ্যে যেতে সাহায্য করছে। তাহলে অপশন এ কিন্তু আমার এখানে সঠিক উত্তর। পরের প্রশ্নে চলে এসো। বলেছে যদি প্রযুক্ত বল 4 গুণ করা হয় তাহলে বস্তুর ত্বরণ কিভাবে পরিবর্তিত হবে? যখন ভরকে তুমি স্থির রাখবে, ভর স্থির থাকলে বলকে 4 গুণ করে দিয়েছো, ত্বরণ কি হবে? চলো দেখে নেওয়া যাক। দেখো আমরা একটা ফর্মুলা জানি, F = ma। স্যার এফ মানে কি? এফ মানে হচ্ছে প্রযুক্ত বল, বল, আর এম মানে হচ্ছে ভর, আর এ মানে হচ্ছে ত্বরণ, এ মানে হচ্ছে ত্বরণ। তাহলে বল = ভর ইন্টু ত্বরণ আমরা জানি। এবারে তুমি বলকে যদি 4 গুণ করে দাও, 4 গুণ করে দিলে বলকে, তাহলে আমার এ পাশে ভর যদি কনস্ট্যান্ট থাকে তাহলে ত্বরণকেও আমাকে 4 দিয়ে গুণ করতে হবে, নাহলে দুপাশের ইকুয়েশন মিলবে না। তাহলে বলকে আমি 4 দিয়ে গুণ করলাম, তাহলে ত্বরণকেও আমাকে 4 দিয়েই গুণ করতে হবে। যদি ভর স্থির থাকে তাহলে আমার এখানে উত্তর কি হবে? ত্বরণও আমার 4 গুণ বেড়ে যাবে। যদি বল 4 গুণ বেড়ে যায় তাহলে ত্বরণও 4 গুণ বেড়ে যাবে যখন ভর স্থির থাকবে। আর যদি ভর পরিবর্তিত হয় তখন তার ক্ষেত্রে আলাদা কিন্তু কন্ডিশন হয়। তাহলে এক্ষেত্রে তোমাকে মনে রাখতে হবে F = ma ফর্মুলা। এরকমভাবে পরীক্ষায় কিন্তু কনসেপচুয়াল প্রশ্ন দিচ্ছে, এবং এই কনসেপচুয়াল প্রশ্নের উত্তর করতে গেলে তোমাকে কিন্তু বাবা কনসেপ্ট সহকারে পড়তে হবে। এখনও যারা কনসেপ্ট সহকারে পড়া শুরু করোনি, ভাবছো স্যার আমরা রেলওয়েতে জব করব অথচ কনসেপ্ট সহকারে পড়বো না, এমসিকিউ পড়ে চলে যাব, তাহলে কিন্তু হবে না। তার কারণ তুমি গ্রুপ ডিতে দেখবে 25টা প্রশ্নের মধ্যে ধরে নাও 17-18 খানা প্রশ্নই কিন্তু কনসেপচুয়াল আসছে। 2-4টে প্রশ্ন বাদ দাও, বাদ বাকি 17-18 খানা প্রশ্ন তোমাকে কিন্তু কনসেপচুয়াল ভাবে দিচ্ছে। সেটা সায়েন্স হোক বা জিকের অন্যান্য সাবজেক্ট হোক, তোমাকে কিন্তু কনসেপ্ট সহকারে পড়তে হবে। আর যদি মনে করো স্যার আপনাদের কাছ থেকে পড়বো, তাহলে কোথা থেকে পড়বো? তাহলে তোমার জন্য খোলা আছে ইও স্টাডি অ্যাপ। গুগল প্লে স্টোরে চলে যাবে, ইও স্টাডি অ্যাপকে তুমি ডাউনলোড করে নেবে। ইও স্টাডি অ্যাপের মধ্যে আমাদের রেলওয়ের ব্যাচ কিন্তু অলরেডি চলছে, রেলওয়ের ব্যাচে তুমি জয়েন করে নিতে পারো। 6.02 প্রো 6.0 আমাদের কোর্স শুরু হয়েছে, সেখানে তুমি জয়েন করতে পারো। বা দেখবে রেলওয়ে ফাউন্ডেশন ব্যাচ চলছে, আমাদের এসএসসির ফাউন্ডেশন ব্যাচ চলছে, পুলিশের ফাউন্ডেশন ব্যাচ চলছে, এরকম ফাউন্ডেশন ব্যাচও কিন্তু যুক্ত হতে পারো। আর আমাদের 6.0 যেটা আছে সেখানে কি রয়েছে বাবা? সেখানে হচ্ছে তুমি সব পরীক্ষা দিতে পারবে, মানে তুমি রেলের পরীক্ষা, তুমি এসএসসির পরীক্ষা, তুমি পুলিশের পরীক্ষা, কারণ এখানে প্রত্যেকটা জায়গায় 0 লেভেল থেকে পড়ানো হয়। একেবারে ফাউন্ডেশন ভিতকে মজবুত করা হয়, যাতে কিনা অল ইন্ডিয়াতে যে কটা এমসিকিউ লেভেলের চাকরির পরীক্ষা হয় সব কটাতে তুমি অ্যাপ্লিকেবল হও। এবং আমার সায়েন্সের ক্ষেত্রে আমি বলতে পারি প্রত্যেকটা জায়গায় আমি সায়েন্স পড়াই, এবং এই সায়েন্সের ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি তোমাকে এমনভাবে গুলে খাইয়ে দেবো যাতে কিনা তুমি প্রত্যেকটা প্রশ্ন কমন পাও। কমন পাবে কেন? তার কারণ তুমি কনসেপ্ট পড়বে। কনসেপ্ট পড়লে পারে প্রত্যেকটা কোশ্চেন তোমার কাছে কমন বলে মনে হবে, কারণ যারা পরীক্ষা দেয় তারা প্রত্যেককে জিজ্ঞেস করবে, বিগত বছরের স্টুডেন্টদেরকে জিজ্ঞেস করবে যে আমি কিভাবে পড়িয়েছি এবং আমার প্রশ্ন কিভাবে কমন এসেছে। তো তুমি ভর্তি হতে পারো আমাদের ইও স্টাডি অ্যাপের মধ্যে। ইও স্টাডি অ্যাপকে ডাউনলোড করে নেবে। আর একটা রয়েছে আমাদের এসএসসি জিডি ব্যাচ। এসএসসি জিডি ব্যাচ কিন্তু 2027 শুরু হয়ে গেছে। যারা তোমরা জয়েন করতে চাও এসএসসি জিডি ব্যাচে এখন জয়েন করতে পারো, স্পেশাল অফার রয়েছে। আর বাদ বাকিগুলোর ক্ষেত্রে তুমি জয়েন করে নেবে ইও স্টাডি অ্যাপের মধ্যে গিয়ে, কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছ, কন্ট্যাক্ট নাম্বারে তুমি কল করে নেবে। চলে আসি আমাদের পরের কোশ্চেনে। দেওয়া আছে একটি অবতল লেন্সের প্রধান অক্ষের যে কোনো জায়গায় একটা বস্তুকে রাখা হলে তার প্রতিবিম্ব সর্বদা কি হবে? দেখো অবতল লেন্স বলেছে। অবতল লেন্স কেমন দেখতে হয়? অবতল লেন্স যার মাঝখানটা কি হয়? সরু হয়, আর দুপ্রান্ত কি হয়? চওড়া হয়। যার মাঝখানটা সরু, দুপ্রান্ত চওড়া, তাকে আমরা বলি অবতল লেন্স। আর লেন্সের ক্ষেত্রে হয় আলোর প্রতিসরণ। তাহলে বস্তুকে তুমি যদি রাখো, একদিকে বস্তুকে রাখলে তার ক্ষেত্রে কি হবে? একটা সমান্তরাল রশ্মি তুমি পাঠিয়ে দিলে, এ কি করবে না, মনে হবে যে লেন্স থেকে ছিটকে বেরিয়ে যাচ্ছে, একটা পয়েন্ট থেকে বেরিয়ে যাচ্ছে বলে মনে হবে। তাহলে এই পয়েন্টটাকে আমরা বলি যে মুখ্য ফোকাস বলে দিই একে। তাহলে এখান দিয়ে বেরিয়ে যাচ্ছে, এবং তুমি আরেকটা রশ্মিকে এই আলোক কেন্দ্রের মধ্যে দিয়ে পাঠিয়ে দেবে। আলোক কেন্দ্র এখানে অবস্থান করছে, এবং আলোক কেন্দ্রের মধ্যে দিয়ে তুমি যে রশ্মিটা পাঠাবে সেটা কোথাও বেঁকবে না, তার প্রতিসরণ ঘটবে না, প্রতিষ্ঠিত হবে না, সোজা চলে যাবে। তাহলে উল্টো দিকে এই যে রশ্মিটা পাঠালে এখান দিয়ে বেরিয়ে গেল, সেটা উল্টো দিকে এখানে আসলো, মনে হলো এখান দিয়ে বেরিয়ে যাচ্ছে। আর একটা রশ্মিকে আলোক কেন্দ্র দিয়ে পাঠিয়ে দিলে এখানে তারা মিলিত হলো। তাহলে এই মিলিত বিন্দুতে এখানে কিন্তু একটা তোমার
প্রতিবিম্ব তৈরি হবে। এবং এখানে যখন প্রতিবিম্বটা তৈরি হবে, উল্টো দিকে তৈরি হচ্ছে, দেখো যেদিকে বস্তু রয়েছে সেই দিকেই প্রতিবিম্ব তৈরি হচ্ছে, তাহলে এই প্রতিবিম্বটা অসৎ প্রতিবিম্ব হবে। কেমন প্রতিবিম্ব হবে বাবা? না, অসৎ প্রতিবিম্ব হবে, কারণ উল্টো দিকে প্রতিবিম্ব হলে সেটা সৎ হতো। সেম দিকে প্রতিবিম্ব তৈরি হচ্ছে এবং এটাকে আমরা ডটেড লাইন দিয়ে করছি, দেখো এটাকে ডটেড লাইন দেওয়া আছে, তার মানে উল্টো দিকে আমি কল্পনা করেছি, তাহলে এটা অসৎ প্রতিবিম্ব, তার সঙ্গে বস্তুর থেকে আকারে ছোট ছোট আকারের প্রতিবিম্ব তৈরি হচ্ছে। আর কি হচ্ছে না, সমশীর্ষ হচ্ছে, এদিকে যেদিকে শীর্ষ রয়েছে তার প্রতিবিম্বের শীর্ষও কিন্তু সেম দিকে আছে, বলে এটা হবে সমশীর্ষ। তাহলে সমশীর্ষ প্রতিবিম্ব তৈরি হলো, অসৎ হলো, বস্তুর থেকে আকারে ছোট প্রতিবিম্ব তৈরি হলো। উত্তর আমার কি হবে? উত্তর হচ্ছে তোমার ফোকাস এবং আলোক কেন্দ্রের মধ্যে রয়েছে নাকি ফোকাসে, আচ্ছা কোথায় অবস্থান করছে জানতে চেয়েছে, তাহলে কোথায় অবস্থান করছে সেটাও দেখে নাও। দেখো বস্তু আছে যে কোনো জায়গায় রয়েছে বস্তু, তার প্রতিবিম্ব দেখো ফোকাসের থেকে কমে, ফোকাসের থেকে কম দূরত্বে অবস্থান করছে, আলোক কেন্দ্রের মধ্যে অবস্থান করছে, তাহলে ফোকাস আলোক কেন্দ্রের মধ্যে অবস্থান করবে। একটু আগে বললাম এখানে আলোক কেন্দ্র দিয়ে বস্তুকে পাঠিয়ে দিয়েছি, তাহলে এখানে আলোক কেন্দ্র এটা আর ফোকাস এটা, তার মধ্যে অবস্থান করবে, তাহলে ফোকাস আর আলোক কেন্দ্রের মধ্যে অবস্থান করবে প্রতিবিম্ব, অপশন নাম্বারে। আর যদি চাইতো প্রতিবিম্ব কেমন হবে, তাহলে প্রতিবিম্ব ছোট হবে, সমশীর্ষ হবে এবং অসৎ হবে। এটাও কিন্তু তোমরা মনে রাখবে, পরীক্ষা এগুলোও কিন্তু দিতে পারে। নেক্সট কোশ্চেনে চলে এসো। কোষে লাইসোজোমের প্রাথমিক কাজ কি? কোষের মধ্যে লাইসোজোম কি কাজ করছে? দেখো অপশনে বলেছে বহিরাগত উপাদান জীর্ণ কোষীয় অঙ্গাণুর পরিপাক করা। অপশন বি, ভাববে কোন উত্তরটা হবে, এটিপি অণুর আকারে শক্তি উৎপাদন করা। অপশন সি বলেছে সাইটোপ্লাজমের মধ্যে জল এবং খনিজের ভারসাম্য নিয়ন্ত্রণ করা। অপশন ডি, কোষ পর্দার জন্য প্রোটিন আর লিপিড সংশ্লেষ করা। কোন উত্তরটা হবে বলে মনে হচ্ছে? মনে হচ্ছে না এক হবে? একদম, এ উত্তর হয়ে যাচ্ছে বহিরাগত উপাদান এবং জীর্ণ কোষীয় অঙ্গাণুর পরিপাক করা। অপশন এ আমাদের সঠিক উত্তর। স্যার কেন হচ্ছে? তার কারণ দেখো কোষের মধ্যে একটা কোষীয় অঙ্গাণু হচ্ছে লাইসোজোম। এই লাইসোজোম কি করছে না, জরাজীর্ণ যে সমস্ত কোষীয় অঙ্গাণু আছে তাদেরকে পরিপাক করছে। হ্যাঁ, নিজের কোষীয় অঙ্গাণুকে নিজেই খেয়ে ফেলছে, নিজেই মেরে ফেলছে ফ্যাগোসাইটোসিস পদ্ধতিতে। এটাকে আমরা বলছি এই জন্য সুইসাইড ব্যাগ। দেখো লেখা আছে সুইসাইড ব্যাগ। লাইসোজোমকে এই জন্য সুইসাইড ব্যাগ বলা হয়। নিজের কোষীয় অঙ্গাণুকে, জরাজীর্ণ কোষীয় অঙ্গাণুকে কি করে আত্মসাৎ করে ফেলে, এই জন্য একে সুইসাইড ব্যাগ বা আত্মঘাতী থলি বলা হয়, মনে রাখবে। তাহলে এখানে উত্তর হয়ে গেল আমার অপশন এ। নেক্সট কোশ্চেনে চলে আসো। স্যার সোডিয়াম ক্লোরাইডের সংকেত ভর কত হয়? আগের দিনও একটা আমি সংকেত ভর করিয়েছি, দেখো আজকের পরীক্ষাতেও কিন্তু সংকেত ভর দিয়েছে। তাহলে সংকেত ভর বার করতে গেলে কি করতে হবে? তোমাকে এদের ভর জানতে হবে। NaCl মানে সোডিয়াম ক্লোরাইড, সেটাও তোমাকে জানতে হবে। এবং Na মানে কত? Na মানে তুমি মনে রাখবে 23 গ্রাম। এবং ক্লোরিন Cl মানে হচ্ছে 35.5 গ্রাম। তাহলে NaCl একটাই Na আছে, একটাই Cl আছে, তাহলে এখানে 23 প্লাস 35.5 যোগ করে দাও, তাহলে 5 আর 3 8, 3 আর 2 5, তাহলে 58.5 উত্তর হয়ে যাচ্ছে আমার অপশন নাম্বার সি, 58.5। এবং তোমরা মনে রাখবে এই NaCl তৈরি হচ্ছে কোন বন্ধন দিয়ে, এটাও পরীক্ষায় দেয়। তো NaCl তৈরি হচ্ছে সোডিয়াম আয়ন দিয়ে, Na প্লাস আয়ন, আর Cl মাইনাস আয়ন দিয়ে, Na প্লাস আর Cl মাইনাস। এর বাইরে একটা ইলেকট্রন থাকে, ও একটা ইলেকট্রন ছেড়ে দেয়, একটা ইলেকট্রন ছেড়ে দিয়ে Na প্লাস তৈরি করে। তো Na কি করে, একটা ইলেকট্রন ছেড়ে দেয়, Na প্লাস তৈরি করে, আর সেই ইলেকট্রনটা Cl ক্লোরিন গ্রহণ করে নেয়, এ হচ্ছে Cl মাইনাস তৈরি করে। ফলে এদের মধ্যে একটা বন্ধন তৈরি হয়, এই বন্ধনের মাধ্যমে এরা যুক্ত হয়ে NaCl তৈরি করে, যে বন্ধনটাকে আমরা বলছি আয়নীয় বন্ধন বা তড়িৎযোজী বন্ধন আমরা নাম দিয়ে দিচ্ছি। এবং এই যৌগটাকে আমরা বলি তড়িৎযোজী বা আয়নীয় যৌগ। যখন ইলেকট্রন আদান প্রদানের মাধ্যমে যৌগ তৈরি হয় তাকে আমরা বলি তড়িৎযোজী বা আয়নীয় যৌগ, এবং সেই বন্ধনটাকে বলছি আমরা আয়নীয় বন্ধন বা তড়িৎযোজী বন্ধন। চলে এসো নেক্সট কোশ্চেনে। এছাড়াও সমযোজী বন্ধন রয়েছে, সমযোজী এক বন্ধন, দ্বিবন্ধন, ত্রিবন্ধন, এগুলোও আছে, তোমাকে কিন্তু পড়তে হবে। নেক্সট কোশ্চেন বলেছে একটি পরিবাহী সলিনয়েডের চারপাশের চুম্বক ক্ষেত্র সম্পর্কে নিচের কোনটি সত্য? ভালো করে পড়তে হবে। সারা পেজ জুড়ে পরীক্ষায় যখন দেখবে তোমার সারা স্ক্রিন জুড়ে কোশ্চেন থাকবে, তুমি এত বড় কোশ্চেন থেকে ঘাবড়ে ছেড়ে দিয়ে চলে যাবে, কিন্তু এটা একেবারে সোজা প্রশ্ন, জলের দরে ফলের রসের মতো প্রশ্ন। দেখো বলেছে সলিনয়েডের মধ্যে দিয়ে প্রবাহিত তড়িতের অভিমুখ পরিবর্তন করার ক্ষেত্রে চুম্বক ক্ষেত্রের অভিমুখ উল্টানো দরকার। একদম ঠিক বলেছে। সলিনয়েডের মধ্যে তুমি যদি পরিবাহীর অভিমুখকে পরিবর্তন করতে চাও তাহলে কি করতে হবে? চুম্বক ক্ষেত্রের অভিমুখ তোমার উল্টানো দরকার, বা তড়িৎ প্রবাহের অভিমুখকে উল্টে দিলে চুম্বক প্রবাহের অভিমুখ উল্টে যাবে। স্যার সলিনয়েড কি তাই জানি না, চলো একবার দেখে নেই। দেখো সলিনয়েড হচ্ছে তোমার একটা এখানে
চোঙাকৃতি দণ্ড, এই চোঙাকৃতি দণ্ডের গায়ে তুমি যদি এরকমভাবে একটা তারকে পেঁচিয়ে দাও তাহলে সেটা হয়ে যাবে সলিনয়েড। এবং সেখান থেকে যদি তুমি কি করো না তড়িৎ প্রবাহ করে দাও, তড়িৎ প্রবাহ করে দিলে, ব্যাটারি দিয়ে কানেকশন করে দিলে, তাহলে কি হবে না এর ভেতরে তড়িৎ প্রবাহ হওয়ার সঙ্গে সঙ্গে এটা চুম্বকে পরিণত হয়ে যাবে এবং এই চুম্বকের একদিকে এন পোল একদিকে এস পোল তৈরি হয়ে যাবে এবং এখান দিয়ে চুম্বক বলরেখা পাস করবে, চুম্বক বলরেখা যাবে নর্থ থেকে সাউথ পোলের দিকে যাবে বাইরে, আর ভেতরে হচ্ছে সাউথ থেকে নর্থের দিকে যাবে। এবার গল্প হচ্ছে যেখানে নর্থ পোল তৈরি হলো, যেদিকে সাউথ পোল তৈরি হলো, এটা তুমি উল্টাতে চাইছো, তাহলে তোমাকে কি করতে হবে, তোমাকে এদিকে ব্যাটারির প্লাস প্রান্ত মাইনাস প্রান্ত রয়েছে, তুমি ব্যাটারির প্লাস মাইনাস প্রান্তকে উল্টে দাও, তাহলে তুমি দেখবে যে সলিনয়েডের ভেতরে কি হচ্ছে না প্রান্তগুলো চুম্বক ক্ষেত্রের যে চুম্বক প্রবাহের যে প্রান্তগুলো রয়েছে সেই প্রান্তগুলো উল্টে যাবে বা এই তড়িৎ চুম্বকটার প্রান্ত দুটো বদলে যাবে। বা তুমি আরেকটা কাজ করতে পারো, এটাকে তুমি উল্টে দাও, তাহলে এর যে প্রান্তে নর্থ পোল রয়েছে তখন এই প্রান্ত উল্টে দিলে পারে সেই প্রান্তে নর্থ পোল চলে আসবে। তাহলে তড়িৎ প্রবাহের অভিমুখকে উল্টে দিয়ে চুম্বকের দিক পরিবর্তন করা যায়, বা তোমার সলিনয়েডটাকে ঘুরিয়ে দিলে তাহলে তড়িৎ প্রবাহের দিক বদলে গেল, তাহলেও তুমি চুম্বকের দিক পরিবর্তন করতে পারবে। তাহলে অপশান এখানে আমার হয়ে যাচ্ছে এ সঠিক উত্তর। নেক্সট কোশ্চেনে চলে আসি। বলেছে যাত্রার শুরুতে একটি গাড়ির ওডোমিটার, স্যার গাড়িতে ওডোমিটার থাকে, গাড়ির মধ্যে ওডোমিটার কেমন হয় দেখাচ্ছি। ওডোমিটার 3000 কিলোমিটার এবং শেষে 3200 কিলোমিটার দেখালো এবং যাত্রাটি 4 ঘন্টার সময় নিল, গাড়ির গড় গতিবেগ কত হয়? দেখো ওডোমিটার হচ্ছে তোমার এই যে গাড়ি রয়েছে বাবা, কোনো গাড়ির দেখবে তোমার বাড়িতে বাইক টাইক আছে, এই বাইকের ওখানে দেখবে তুমি যখন গাড়ি চালাচ্ছ তখন স্পিড দেখায়, ঠিক আছে? তো এই স্পিডটা যেখানে দেখাচ্ছে যে মিটারে, ওটাকে আমরা ওডোমিটার বলি। ওখানে দেখা যাচ্ছে ও বাবা 40-এ যাচ্ছে 50-এ যাচ্ছে স্পিড বাড়াচ্ছ, ওখানে দেখবে 40, 50, 60 এরকম ওঠে, তাহলে ওটাকে ওডোমিটার বলে। এবং ওই মিটার যখন তুমি গাড়ি চালাবে তখন তোমাকে একটা, যখনই তুমি গাড়ির এখানে চাবি দিলে তখন ওখানে একটা ডিজিট উঠবে 00, তখন দেখাবে 0 কিলোমিটার পার আওয়ার, কিন্তু ওখানে তোমাকে দেখাবে তুমি কত কিলোমিটার গেছো। হ্যাঁ সাপোজ দেখাচ্ছে 3000 কিলোমিটার অবধি তুমি গেছো এবং শেষে গিয়ে দেখলে টোটাল 3200 কিলোমিটার হয়ে গেল, তার মানে 200 কিলোমিটার গেছো তুমি, 3000 দেখালো শুরুতে এবং তারপর যখন তুমি শেষ করলে তখন দেখলে তুমি ওখানে 3200 কিলোমিটার অবধি গেছো, তাহলে মানে 200 কিলোমিটার তুমি গমন করেছো। 200 কিলোমিটার কত ঘন্টা লেগেছে? 4 ঘন্টা লেগেছে। তাহলে টোটাল আমার 3000 থেকে 3200 যেতে, 3000 থেকে 3200 যেতে 200 কিলোমিটার যাওয়া হয়েছে, 4 ঘন্টা সময় লেগেছে। তাহলে 200কে 4 দিয়ে ভাগ করলে কত আসবে এখানে? 4 5 20, 50 কিলোমিটার করে গেছো পার ঘন্টায়, 1 ঘন্টায় 50 কিলোমিটার গতিবেগে গেছো। অপশন নাম্বার বি একদম জলের দরে ফলের রস। বুঝলে এগুলো একদম সোজা। নেক্সট বলেছে বর্তনীতে রোধ বাড়াতে এবং তড়িৎ প্রবাহ সীমিত করতে কোন উপাদানটা ব্যবহার করা হয়? বর্তনীতে রোধকে যদি বাড়াতে চাও, একই বর্তনী আছে, একই সার্কিট আছে, তার মধ্যে তুমি কি করতে চাইছো? রোধকে বাড়াতে চাইছো, অথচ তুমি তড়িৎ প্রবাহকে সীমিত রাখতে চাইছো, মানে সেম রাখতে চাইছো, তাহলে কি করতে হবে? তাহলে তোমাকে রেজিস্টার ইউজ করতে হবে বা রোধক ইউজ করতে হবে। কেমন হয় স্যার রেজিস্টার? দেখো বিভিন্ন টাইপের রেজিস্টার হয়, দেখবে বাজারে কিনতে পাওয়া যায় এরকম রেজিস্টার, ঠিক আছে? এরকম রেজিস্টার দেখতে পাবে তুমি ইলেকট্রনিক্স বোর্ডের ভেতরে, হ্যাঁ যে সমস্ত মোবাইল বা ব্যাটারি দেখবে যে সমস্ত বোর্ড আছে সেখানে এই সমস্ত ছোট ছোট চিপ জাতীয় রেজিস্টার পাওয়া যাচ্ছে, যেগুলো কি করছে? রোধকে বাড়িয়ে দিচ্ছে। কারেন্ট প্রবাহ বা তড়িৎ প্রবাহ একই আছে, রোধকে বাড়িয়ে দিচ্ছে কোনো সার্কিটের ভেতরে, তাহলে তুমি এরকমভাবে ইউজ করতে পারবে। আর বড় বড় জায়গার ক্ষেত্রে এরকম বড় বড় রিওস্ট্যাট কিন্তু ইউজ করা হয়, যেগুলো রোধকে বাড়াতে কাজে লাগে। তো পরে রাখবে রেজিস্টার ইউজ করা হচ্ছে এবং এর একক হচ্ছে তোমার রেজিস্ট্যান্স বলা হচ্ছে, যার একক কি? যার একক হচ্ছে তোমার ওহম হয়, ওহম। এটাও তোমরা কিন্তু পড়ে রাখবে, এসআই একক ওহম হয়। নেক্সট কোশ্চেনে চলে এসো। পরের প্রশ্ন বলেছে প্রাণীদের মধ্যে ভীতিজনক পরিস্থিতিতে নিচের কোন হরমোনটি ক্ষরিত হয়? যখন তুমি ভয় পেয়ে গেলে তখন তোমার কোন হরমোন ক্ষরিত হবে বেশি পরিমাণে? দেখো মানুষ যখন ভয় পেয়ে যায় বা দৌড়ানোর সময় বা খুব উদ্বেগজনক অবস্থায় বা আবেগজনক অবস্থায় বা উৎসাহিতপূর্ণ অবস্থায় যে হরমোন সবচেয়ে বেশি ক্ষরিত হয় তার নাম হচ্ছে অ্যাড্রিনালিন। অ্যাড্রিনাল গ্রন্থি আমাদের বৃক্কের, আমাদের দুটো বৃক্ক রয়েছে, এই দুটো বৃক্কের মাথায় দুটো টুপির মতো অ্যাড্রিনাল গ্রন্থি রয়েছে। তাহলে দুটো অ্যাড্রিনাল গ্রন্থি থেকে আমাদের অ্যাড্রিনালিন হরমোন ক্ষরণ হচ্ছে। কখন ক্ষরণ হচ্ছে? যখন ভয় পেয়ে যাচ্ছ, যখন দৌড়চ্ছ, যখন মানসিক অবস্থা ঠিক নেই, যখন তোমার উদ্বেগপূর্ণ অবস্থা রয়েছে, উত্তেজনাপূর্ণ অবস্থা রয়েছে, তখন এই হরমোন ক্ষরিত হয়। এবং এই হরমোনকে ওই জন্য আমরা জরুরিকালীন হরমোন বলি বা আপৎকালীন হরমোন বলি, সেটাও কিন্তু মনে রাখবে। তাহলে অপশন সি হয়ে যাচ্ছে আমাদের অ্যাড্রিনালিন হরমোন, পড়ে রাখবে। নেক্সট কোশ্চেন বলেছে একটি 3 কেজি ভরের বস্তুকে, তাহলে একটা 3 কেজি ভরের বস্তুকে 12 মিটার উচ্চতায় তুমি তুললে, তাহলে ওই উচ্চতায় তুলতে গেলে পারে তোমার কতটা স্থিতিশক্তি তার মধ্যে জমা হলো? তাই কোনো বস্তুকে যখন আমরা উপরে তুলি
তাহলে তার মধ্যে কি হয়, কিছু স্থিতিশক্তি জমা হয়ে যায়। তাহলে সেই স্থিতিশক্তির পরিমাণের ফর্মুলা হচ্ছে mgh হয়। mgh স্যার, এম মানে কি? এম মানে হচ্ছে বস্তুর ভর। স্যার ভর কত? 3 কেজি। স্যার জি মানে কি? জি মানে অভিকর্ষজ ত্বরণ। এখানে দেওয়া আছে জি এর মান 10। এমনি এমনি নর্মালি কি হয়, 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার হয়। এবং এইচ মানে কি? এইচ মানে হচ্ছে কত উচ্চতায় তুমি তুললে বস্তুটাকে। তাহলে 12 মিটার দেওয়া আছে, তাহলে 12 মিটার করে দেবে এখানে। তাহলে গুণ করলে 3 বারং 36, পাশে একটা শূন্য, এত হয়ে যাচ্ছে জুল, এত হয়ে যাচ্ছে জুল আমার উত্তর। তাহলে স্থিতিশক্তির ফর্মুলা হচ্ছে mgh, মনে রাখবে। উত্তর হচ্ছে 36.0 বা 36 জুল। নেক্সট কোশ্চেনে চলে এসো। বলেছে পরিমাপযোগ্য রাশি ঘনত্বকে নিচের কোন এসআই একক দ্বারা প্রকাশ করতে পারবে? তো ঘনত্বকে কি দ্বারা প্রকাশ করা যায়? দেখো, ঘনত্ব মানে আমরা জানি, ঘনত্বকে আমরা রো দিয়ে ডিনোট করতে পারি বা ডি দিয়ে ডিনোট করতে পারি। সেটা সমান সমান এম বাই ভি হয়। এম বাই ভি হয়। এম মানে হচ্ছে বস্তুর ভর হয়, আর ভি মানে হচ্ছে আয়তন হয়। তাহলে ভর বাই আয়তন করলে আমরা ঘনত্ব পাই। ভর বাই আয়তন করলে আমরা কি পাই? ঘনত্ব পাই। তাহলে ভরের একক কি হবে? ভরের একক হচ্ছে তোমার সিজিএসএ হচ্ছে গ্রাম হয়। তাহলে ভরের একক এখান দিয়ে লেখো গ্রাম, আর আয়তনের একক হচ্ছে সেন্টিমিটার কিউব। তাহলে গ্রাম পার সেন্টিমিটার কিউব হচ্ছে সিজিএস একক। আর এসআইতে বললে এটা কি হয়ে যাবে? কেজি ওপরে আসবে, নিচে মিটার কিউব আসবে, তাহলে কেজি পার মিটার কিউব হয়ে যাচ্ছে তোমার এসআই একক। এখন উত্তরে কি দেওয়া আছে? গ্রাম প্রতি মিটার? না দাদা। কিলোগ্রাম প্রতি বর্গমিটার? না দাদা। কিলোগ্রাম প্রতি ঘনমিটার? হ্যাঁ দাদা, ঘনমিটার, মানে মিটার কিউব মানেই ঘনমিটার। কিলোগ্রাম প্রতি মিটার হবে না। তাহলে কিলোগ্রাম প্রতি ঘনমিটার বা কেজি পার মিটার কিউব বা ঘনমিটার একই কথা, বা কেজি পার মিটার কিউবও বলতে পারো। তাহলে এটা উত্তর হয়ে যাচ্ছে অপশান সি। এবার দেখো, বিভিন্ন পদার্থের ঘনত্ব বিভিন্ন হয়। যেমন জল, দেখবে জলের উপরে তেল ভাসে, দেখে মনে হয় যে তেলের ঘনত্ব বেশি, কিন্তু না, তেলের ঘনত্ব জলের থেকে কম, সেই জন্য তেল ভাসছে। তাহলে তেলের ঘনত্ব কিন্তু সবচেয়ে কম এখানে দেওয়া আছে, ওই জন্য উপরে ভাসছে। তারপরে জল রয়েছে, তারপরে মনে করো দুধ, দুধের ঘনত্ব কি হয়? জলের থেকে বেশি হয়, এই জন্য নিচে রয়েছে। মধু বা অন্য কিছু লেখা আছে এখানে, তাহলে অন্য কঠিন পদার্থের ঘনত্ব আরও বেশি হয়, তারা নিচে থাকে। যার ঘনত্ব যত বেশি হয় সে নিচে থাকবে, ঘনত্ব কম হলে সে উপরের দিকে থাকবে, মনে রাখবে। নেক্সট কোশ্চেনে চলে এসো। স্যার, অযৌন জনন সম্পর্কে নিচের কোন উক্তিটি ভুল? অযৌন জননের ক্ষেত্রে এতে পুন এবং স্ত্রী গ্যামেটের মিলন ঘটে না। ঠিক আছে, প্রথমটাই ভুল। তাহলে পুন গ্যামেট স্ত্রী গ্যামেটের মিলন যৌন জননের ক্ষেত্রে ঘটে, কিন্তু অযৌন জননের ক্ষেত্রে ঘটে না। চলে এসো, দেখে নিই আমরা এখানে কি কি পদ্ধতিতে অযৌন জনন সম্পন্ন হয়। দেখো, বিভাজন পদ্ধতিতে হতে পারে, যেমনভাবে অ্যামিবা, প্যারামেসিয়াম, এরা বিভাজন করে, সরাসরি একটা কোষ থেকে দুটো কোষ বা একাধিক কোষ তৈরি করতে পারে। কোরকোদ্গম বা বাডিং পদ্ধতিতে কারা বংশ বিস্তার করে? ইস্ট, হাইড্রা, এদের মাথায় কোরক তৈরি হয়, সেখান থেকে বংশ বিস্তার করতে পারে। বা রেণু উৎপাদনের মাধ্যমে বংশ বিস্তার করে কে কে বাবা? মিউকর, পেনিসিলিয়াম, এরা রেণু তৈরি করে, সেখান থেকে বংশ বিস্তার করে। এদের ক্ষেত্রে একটা মাত্রই জনিত্র লাগে, নাহলে পারে পিতা বা মাতা দেহ থেকেই এরা বংশ বিস্তার করতে শুরু করে। ঠিক আছে, খণ্ডী ভবনের মাধ্যমে বংশ বিস্তার করছে কে কে বাবা? স্পাইরোগাইরা, খণ্ড হয়ে গেল, সেখান থেকে নতুন স্পাইরোগাইরা তৈরি হয়ে যাবে। বা তোমরা দেখবে পুনরুৎপাদন, পুনরুৎপাদন মানে কোনো একটা অংশ থেকে দেখবে পুনরুৎপাদন ঘটছে, সেখান থেকে বংশ বিস্তার করছে, কাটা অংশ থেকে বংশ বিস্তার করছে, তারা মাছ, প্ল্যানেরিয়া, এগুলো থেকে বংশ বিস্তার করছে। আরেকটা আছে অঙ্গজ জনন, মূল কাণ্ড পাতা, যেমন পাথরকুচির পাতা থেকে বংশ বিস্তার করে নিচ্ছে। ঠিক আছে, হ্যাঁ, আলুর যে মৃদগত কাণ্ড আছে সেখান থেকে বংশ বিস্তার করছে, এগুলো হচ্ছে অঙ্গজ জননের মাধ্যমে বংশ বিস্তার করছে, পরে রাখবে। ক্লিয়ার? নেক্সট কোশ্চেনে চলে এসো। স্যার, নিচের কোন বক্তব্যটি সঠিক? কোন বক্তব্যটা সঠিক জানতে চেয়েছে। নিচু তীক্ষ্ণতা মানে উচ্চ কম্পাঙ্ক। যদি তীক্ষ্ণতা কম হয় তাহলে কম্পাঙ্ক কি বলেছে? না উচ্চ হবে, না উচ্চ কম্পাঙ্ক হবে না। বলেছে তীক্ষ্ণতার সাথে কম্পাঙ্কের কোনো সম্পর্ক নেই, না আছে। ঠিক আছে, এটাও ভুল বলেছে। উচ্চ তীক্ষ্ণতা মানে কম কম্পাঙ্ক, না, এটাও ভুল বলেছে। লাস্ট পয়েন্ট বলেছে উচ্চ তীক্ষ্ণতা হলে উচ্চ কম্পাঙ্ক হবে, একদম ঠিক বলেছে। কম্পাঙ্ক যত উচ্চ হবে তীক্ষ্ণতা তত উচ্চ হবে, বা তীক্ষ্ণতা যত বেশি হবে কম্পাঙ্ক তত তোমার বেশি হবে। দেখে নাও, কম্পাঙ্ক হচ্ছে তোমার 1 সেকেন্ডে কতগুলো পূর্ণ কম্পন করছে, 1 সেকেন্ডে কতগুলো পূর্ণ কম্পন করছে। তাহলে 1 সেকেন্ডে যত পূর্ণ কম্পনের সংখ্যা বাড়বে তত তার তীক্ষ্ণতা বাড়বে, পিচ বাড়বে। ঠিক আছে, বা উল্টো দিকে পিচ যত বাড়বে বা তীক্ষ্ণতা যত বাড়বে কম্পাঙ্ক তোমার তত বেশি হবে। ক্লিয়ার? তো পরে রাখবে এটা। এর জন্য দেখবে তোমরা তীক্ষ্ণতা বেশি হওয়ার জন্য মহিলাদের বা শিশুদের ক্ষেত্রে কি হয়? গলার ভয়েস সরু হয়। আর পুরুষদের ক্ষেত্রে কি হয়? গলার ভয়েস মোটা হয়, তাদের তীক্ষ্ণতা কম হয়, তাদের ফ্রিকোয়েন্সি কম হয়, তাই জন্য তাদের গলার ভয়েস কি হচ্ছে? মোটা হচ্ছে। নেক্সট চলে এসো পরের কোশ্চেনে। দেওয়া আছে 12C6 আর 14C6 এর ক্ষেত্রে প্রোটন সংখ্যা নির্ণয় করো। প্রোটন সংখ্যা বার করতে হবে। দেখো,
এখানে 12C6 আর 14C6 এদেরকে পরস্পরের আইসোটোপ বলা হয়। কি বলা হয় বাবা? আইসোটোপ বলা হয়। এবং এই নিচের যে নাম্বার 6 রয়েছে এটাকে তাদের জেড নাম্বার বলা হয়। জেড নাম্বার মানে তাদের পারমাণবিক ক্রমাঙ্ক বা পারমাণবিক সংখ্যা বলা হয়। এটা মানেই প্রোটন সংখ্যা, এটা মানেই হচ্ছে ইলেকট্রন সংখ্যা। তার মানে এদের দুটোরই ইলেকট্রন সংখ্যা আর প্রোটন সংখ্যা কি হচ্ছে? 6 হয়ে যাচ্ছে। আর উপরের নাম্বারটা মানে কি? ভর সংখ্যা, যাকে আমরা এ দিয়ে প্রকাশ করি। এ মানে হচ্ছে ভর সংখ্যা, তার মানে প্রোটন প্লাস নিউট্রন সংখ্যা। তাহলে এর ক্ষেত্রে যদি আমরা বার করি নিউট্রন সংখ্যা, তাহলে কি আসবে? তাহলে 12 - 6 করে দিলে 6 হচ্ছে নিউট্রন সংখ্যা। তাহলে এই পরমাণুর ক্ষেত্রে প্রোটন সংখ্যা 6, ইলেকট্রন সংখ্যা 6, নিউট্রন সংখ্যাও 6। আর এর ক্ষেত্রে প্রোটন সংখ্যা কত আসছে? 6, ইলেকট্রন সংখ্যা 6, কিন্তু নিউট্রন সংখ্যা দুটোকে বিয়োগ করতে হয় বাবা। 14 থেকে 6 বিয়োগ করলে তুমি পাচ্ছ 8 হচ্ছে নিউট্রন সংখ্যা। তাহলে কোশ্চেনে কি চেয়েছে? কোশ্চেনে চেয়েছে প্রোটন সংখ্যা। তাহলে দুটোর ক্ষেত্রে প্রোটন সংখ্যা হচ্ছে 6 এবং 6 হবে, কিন্তু যদি তোমার নিউট্রন সংখ্যা জানতে চাইতো তাহলে কিন্তু উল্টো হতো, একটার ক্ষেত্রে 6, একটার ক্ষেত্রে তোমার 8 চলে আসতো। নেক্সট কোশ্চেন চলে এসো। পরের কোশ্চেন দেওয়া আছে মহাকর্ষ সূত্র দ্বারা নিচের কোনটি ব্যাখ্যা করা যায় না? মহাকর্ষ সূত্র দ্বারা কোনটা ব্যাখ্যা করা যাবে না? দেখো একটু মহাকর্ষ সূত্র আমরা জেনে নিই আগে। দেখো মহাকর্ষ সূত্র হচ্ছে যে কোনো দুটো বস্তু, মহাবিশ্বের যে কোনো দুটো বস্তু, পৃথিবী চাঁদ হতে পারে, পৃথিবী সূর্য হতে পারে, সূর্য চাঁদ হতে পারে, যে কোনো দুটো বস্তুর ক্ষেত্রে তাদের মধ্যে একটা আকর্ষণ বল কাজ করে। এই আকর্ষণ বলের মানটা কত হয়? আকর্ষণ বলের মানটা বস্তু দুটোর ভরের গুণফলের সমানুপাতিক। এর ভর ক্যাপিটাল যদি এম হয়, এর ভর যদি স্মল এম হয়, তাহলে এদের ভরের গুণফলের সমানুপাতিক। আর দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক, দূরত্বর বর্গ করলে স্কোয়ার হবে, তার ব্যস্তানুপাতিক মানে 1/r² হবে। এই দুটোকে একসঙ্গে লিখলে এফ প্রপোর্শনাল টু এম, ক্যাপিটাল এম স্মল এম বাই r² হবে। আর এই প্রপোর্শনাল চিহ্ন উঠে গেলে একটা ধ্রুবক আসে, এখানে ক্যাপিটাল জি বসে, যাকে আমরা বলি সার্বজনীন মহাকর্ষীয় ধ্রুবক। তাহলে এফ ইকলস টু ক্যাপিটাল জি ক্যাপিটাল এম স্মল এম বাই r²। যদি মানে এই ফর্মুলা বুঝতে যদি অসুবিধা হয় তাহলে তোমাকে বেসিক থেকে পড়তে হবে, কনসেপ্ট তোমাকে জানতে হবে। কোর্সের ভেতরে ডিটেলস আমি এগুলো পড়াই বাবা, যারা জানে তারা এখানে জানে, আর যারা জানো না, বুঝতে পারছো না, তাদের কিন্তু কনসেপ্ট সহকারে পড়তে হবে, নাহলে কিন্তু কোশ্চেনের অ্যান্সার করতে পারবে না। তাহলে চলে এসো এখানে, এখান থেকে আমরা ফর্মুলা ডিরাইভ করে স্মল জি বার করতে পারি। এটাকে বলি আমরা অভিকর্ষজ ত্বরণ, যার মান জি এম বাই r²। এখানে এম মানে পৃথিবীর ভর, এখানে আর মানে পৃথিবী থেকে পৃথিবীর ব্যাসার্ধ বলতে পারো, বা পৃথিবী থেকে কোনো বস্তুর দূরত্ব বলতে পারো। তাহলে আর মানে পৃথিবীর ব্যাসার্ধ বা পৃথিবী থেকে বস্তুর দূরত্ব, তাহলে জি এম বাই r²। এটাই ক্যালকুলেশন করে পাওয়া গেছে 9.8 মিটার/সেকেন্ড স্কোয়ার। ক্লিয়ার? চলে এসো কোশ্চেনে। বলেছে দুটি আধানযুক্ত বস্তুর মধ্যে স্থির তড়িৎ আকর্ষণ বল। সমুদ্রের জোয়ার ভাটা, একদম সমুদ্রের জোয়ার ভাটা মহাকর্ষ বলের জন্য দায়ী। পৃথিবীর চারপাশে কৃত্রিম উপগ্রহের আবর্তন, একদম। পৃথিবীর বৃষ্টি ফোটার পতন, একদম ঠিক আছে, মহাকর্ষ বলের জন্যই পৃথিবীতে কোনো বস্তু নিচে চলে আসছে, বৃষ্টিপাত হচ্ছে, যে কোনো দুটো বস্তুর মধ্যে মানে আদান প্রদান ঘটছে, তার সঙ্গে সঙ্গে আকর্ষণ ঘটছে, সমুদ্রের জোয়ার ভাটা ঘটছে, এগুলো ঘটছে। কিন্তু দুটো আধানযুক্ত বস্তুর মধ্যে যে আকর্ষণ বল সেটা কিন্তু ব্যাখ্যা করা যায় না। সেটা কি দিয়ে ব্যাখ্যা করা যায়? এটা হচ্ছে কুলম্বের সূত্র দিয়ে। কুলম্বের সূত্র মনে রাখবে, কুলম্বের সূত্র দিয়ে ব্যাখ্যা করা যাচ্ছে দুটো বস্তুর মধ্যে আকর্ষণ বিকর্ষণ বল। ক্লিয়ার? নেক্সট চলে এসো। বলেছে ভিনিগার নিচের কোনটার 5 থেকে 8% দ্রবণ? ভিনিগার কার দ্রবণ? ভিনিগারের মধ্যে কোন অ্যাসিড আছে? স্যার অ্যাসিটিক অ্যাসিড আছে। তাহলে অ্যাসিটিক অ্যাসিডের দ্রবণ, বলেছে জলের ভেতরে যদি অ্যাসিটিক অ্যাসিড দিয়ে দাও 5 থেকে 8%, তাহলে হয়ে যাবে ভিনিগার। অ্যাসিটিক অ্যাসিডের সংকেত পরীক্ষায় দেয়, পড়ে রাখবে। আমি আগের দিনও বলেছিলাম CH3COOH হচ্ছে অ্যাসিটিক অ্যাসিডের সংকেত। যেমন ফর্মিক অ্যাসিড রয়েছে, পিঁপড়ের হুলে পাওয়া যাচ্ছে HCOOH। যেমন সোডিয়াম হাইড্রোক্সাইড রয়েছে, এটা একটা তীব্র ক্ষার NaOH। ক্লিয়ার? সংকেতগুলো পড়ে রাখবে, ঠিক আছে? আর এগুলো হচ্ছে তোমার অ্যাসিড, মৃদু অ্যাসিড। আর একটা রয়েছে এখানে ক্যালসিয়াম কার্বনেট, ক্যালসিয়াম কার্বনেট CaCO3 হচ্ছে ক্যালসিয়াম কার্বনেটের চিহ্ন। নেক্সট কোশ্চেন, বলেছে অ্যাসিড এবং ক্ষারের বিক্রিয়ায় প্রশমন ঘটে, একদম ঘটে। অ্যাসিড এবং ক্ষারের বিক্রিয়ায় অ্যাসিড আর ক্ষারের ধর্ম লোপ পেয়ে যায়, লবণ আর জল তৈরি হয়। দেওয়া আছে 2 নম্বরে প্রশমনের সময় লবণ আর জল তৈরি হয়, একদম ঠিক বলেছে। তাহলে 1 আর 2 উভয়ই ঠিক, অপশন নাম্বার বি। স্যার একটা উদাহরণ দিন। একটা উদাহরণ রয়েছে এখানে, একটা অ্যাসিড নিয়েছে ওরা HCl, একটা এখানে ক্ষার নিয়েছে NaOH, বিক্রিয়া করে তৈরি হচ্ছে NaCl,
এখানে এটার নাম খাদ্য লবণ এবং হচ্ছে জল H2O। স্যার কীভাবে তৈরি হচ্ছে দেখে নাও। দেখো HCl, এই HCl জলীয় দ্রবণে বিয়োজিত হয়ে গিয়ে H প্লাস আয়ন দিচ্ছে আর Cl মাইনাস আয়ন দিচ্ছে, আর NaOH যেটা ক্ষার সোডিয়াম হাইড্রোক্সাইড এ Na প্লাস দিচ্ছে আর OH মাইনাস আয়ন দিচ্ছে। এই H প্লাস আর এই OH মাইনাস এই দুটো মিলে কি তৈরি করছে? জল তৈরি করছে। H প্লাস OH মাইনাস মিলে জল তৈরি করলো, আর Na প্লাস আর এই Cl মাইনাস এই দুটো মিলে কি তৈরি করছে? NaCl তৈরি করছে, খাদ্য লবণ, লবণ তৈরি করছে। তাহলে লবণ আর জল তৈরি হচ্ছে অ্যাসিড আর ক্ষারের বিক্রিয়ায়, মনে রাখবে। নেক্সট কোশ্চেন চলে এসো। বলেছি এককোষী জীবে দ্বিবিভাজন এবং বহু বিভাজন এর মধ্যে সঠিক পার্থক্য কোনটি? এককোষী জীবের ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে দ্বিবিভাজন ঘটছে, অনেক সময় দেখা যাচ্ছে বহু বিভাজন ঘটছে। যেমনভাবে তুমি অ্যামিবার ক্ষেত্রে দেখবে, অ্যামিবার একটা কোষ আস্তে আস্তে দ্বিবিভাজনের মাধ্যমে দুটো কোষে রূপান্তরিত হয়ে যাবে। এগুলো অযৌন জনন প্রক্রিয়া, বিভাজন প্রক্রিয়া। এবং তুমি প্লাজমোডিয়ামের ক্ষেত্রে দেখবে এখানে একটা কোষ থেকে এখানে দেখবে অনেকগুলো কোষে ভাগ হয়ে যাচ্ছে প্লাজমোডিয়ামের ক্ষেত্রে, এটা হচ্ছে বহু বিভাজন প্রক্রিয়া। তাহলে এখানে কি ঘটছে, পার্থক্য কি? দ্বিবিভাজন বহুকোষী জীবে হয়, বহু বিভাজন এককোষী জীবে হয় না। দুটোই এককোষী জীবের মধ্যে ঘটে। দ্বিবিভাজন অনেক অপত্য কোষ সৃষ্টি হয়, দ্বিবিভাজনে দুটো তৈরি হয়। বাবা ভুল বলেছে। দ্বিবিভাজনে রেণু লাগে না দাদা, রেণু লাগে না। দ্বিবিভাজনে দুটো অপত্য কোষ তৈরি হয়, বহু বিভাজনে একসাথে অনেকগুলো অপত্য তৈরি হয়। একদম ঠিক বলেছে, অপশন নাম্বার ডি আমাদের ঠিক উত্তর। ক্লিয়ার? এই টাইপের প্রশ্ন কিন্তু আসছে, পড়তে হবে। নেক্সট কোশ্চেন দেওয়া আছে, প্যারেনকাইমার কোষগুলোতে বড় আন্তঃকোষীয় স্থান পাওয়া যায় কেন? দেখো উদ্ভিদদের যদি আমরা কলাকে ভাগ করি তাহলে ভাজক কলা আর স্থায়ী কলা, আর স্থায়ী কলার মধ্যে দুটো পার্ট হয়, জটিল স্থায়ী কলা, সরল স্থায়ী কলা। আর সরল স্থায়ী কলার মধ্যে আবার তিনটে পার্ট হয়, প্যারেনকাইমা, কোলেনকাইমা, স্ক্লেরেনকাইমা। আর সেই প্যারেনকাইমার ছবি তোমরা দেখতে পাচ্ছ, সেই স্ক্লেরেনকাইমা এবং সেই কোলেনকাইমার ছবি এখানে রয়েছে। এই প্যারেনকাইমাগুলো কি থেকে তৈরি হচ্ছে না, এগুলো ভাজক কলা থেকে প্রথমে যে জটিল কলা তৈরি হচ্ছে, সেই জটিল কলার মধ্যে সরল জটিল কলা হচ্ছে তোমার প্যারেনকাইমা তৈরি হচ্ছে। আর এই প্যারেনকাইমাতে কি হয়, এই প্যারেনকাইমাতে গ্যাসীয় বিনিময় ঘটে এবং সঞ্চয় কাজের জন্য এর মধ্যে কি হচ্ছে না, কোষীয় রন্ধ্র পাওয়া যাচ্ছে। কোষের মধ্যে কোষান্তর স্থানটা বড়তে পরিণত হয়েছে, মানে দুটো কোষের মাঝের স্থান এখানে গ্যাপ রয়েছে। কিন্তু এক্ষেত্রে গ্যাপ পাবে না, এক্ষেত্রে তুমি দুটো কোষের মাঝখানে গ্যাপ পাবে না। প্যারেনকাইমার ক্ষেত্রে তুমি এটা পাবে গ্যাসীয় বিনিময় এবং সঞ্চয়ের কারণের জন্য, পড়ে রাখবে। নেক্সট কোশ্চেনে চলে এসো। বলেছে স্যার HIV সংক্রমণের ক্ষেত্রে উইন্ডো পিরিয়ড বলতে কোন পর্যায়কে বোঝানো হয়? যখন HIV সংক্রমণে কোনো ব্যক্তি টেস্ট করায়, তো টেস্টের রিপোর্ট আসার আগে পর্যন্ত একবারে টেস্ট হয় না, 2-4 দিনের টেস্ট আসে না, মোটামুটি ধরে নাও 70 থেকে 80 দিন বা 90 দিন মতো টাইম লাগে, 3 মাস টাইম লাগে। টাইম লাগার সঙ্গে সঙ্গে তার কারণ হচ্ছে তোমাকে প্রথমে একটা টেস্ট করবে, সেখানে তুমি যদি পজিটিভ পাও তাহলে তোমাকে দ্বিতীয়বার টেস্ট করানো হবে, তৃতীয়বার টেস্ট করানো হবে, এবং এই টেস্টকে আমরা এলিসা টেস্ট বলি। তো এলিসা টেস্টের মাধ্যমে প্রায় 90 দিন মতো সময় লাগে HIV টেস্ট করতে। তো এই 90 দিনের আগের পিরিয়ডকে বলা হচ্ছে কি বাবা না, উইন্ডো পিরিয়ড। যেটা পরীক্ষায় দিয়েছে, তাহলে যখন পরীক্ষায় HIV অ্যান্টিবডি ধরা পড়ছে না, সেই পিরিয়ড যতদিন ধরা পড়ছে না সেই পিরিয়ডটাকে বলা হচ্ছে উইন্ডো পিরিয়ড, মনে রাখবে। এবং HIV দেখো, HIV তোমরা মনে রাখবে যে কিভাবে সংক্রমিত হতে পারে। এই যে 90 দিনের আগের যে পিরিয়ড, সেই পিরিয়ডটাকে আমরা উইন্ডো পিরিয়ড বলছি। আর সংক্রামিত কিভাবে হতে পারে লেখা আছে এখানে, আর কিভাবে হতে পারে না সেগুলো লেখা আছে, আগের ক্লাসেও আমি করিয়েছি। দেখো সংক্রামিত হতে পারে আনপ্রোটেক্টেড সেক্সের মাধ্যমে ছড়াতে পারে, বা ওয়ার্কিং ইন হেলথ কেয়ার, তুমি কোনো হেলথ কেয়ারে কাজ করো, সেখানে রক্তের মাধ্যমে কিন্তু কোনো কারণে ছড়িয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও ইনজেক্টিং ড্রাগের মাধ্যমে কিন্তু ছড়ানোর সম্ভাবনা রয়েছে। এছাড়াও ব্লাড ট্রান্সফিউশনের মাধ্যমে ছড়ানোর সম্ভাবনা রয়েছে, মানে ব্লাড তুমি কারোকে দান করলে বা তুমি রক্ত কারোর দেহ থেকে নিলে তাহলে পরেও কিন্তু ছড়ানোর সম্ভাবনা রয়েছে। মায়ের থেকে প্রেগনেন্সির মাধ্যমে সন্তানের দেহের মধ্যেও কিন্তু আসতে পারে। এছাড়া কীভাবে ছড়াবে না সেটাও দেওয়া আছে, এখানে দেওয়া আছে টাচিংয়ের মাধ্যমে। তুমি কোনো এইডস রোগে আক্রান্ত ব্যক্তি রয়েছে, তাকে টাচ করলে বা তার খাবার গ্রহণ করলে, হ্যাঁ তার হচ্ছে তোমার জিনিসপত্র ইউজ করলে তাহলেও ছড়াবে না। কিসিংয়ের মাধ্যমে ছড়াবে না, টয়লেট ইউজ করলে ছড়াবে না, বা তোমার যদি কোনো পতঙ্গ যেমন মশা কামড়ায়, কোনো এইডস রোগে আক্রান্ত ব্যক্তির দেহে মশা কামড়ালো, আবার সেই মশাটাই তোমার দেহে যদি কামড়ায় তাহলেও কিন্তু ছড়াবে না। তার কারণ মশার দেহের মধ্যে একটা প্রপার্টি আছে, মশার দেহে যদি এইডস রোগে আক্রান্ত যে ভাইরাস HIV ভাইরাস সেটা আসে মশার দেহের মধ্যে, কিন্তু সে মারা যায়। HIV কিন্তু মশার দেহে বাঁচতে পারে না, ও মশার দেহের মধ্যে একটা অনাক্রমতা বা ইমিউনিটি সিস্টেম আছে, এই জন্য মশার মাধ্যমে কিন্তু ছড়ায় না, এটাও তোমরা মনে রাখবে। নেক্সট চলে এসো, দেখো সিমটমগুলো দেওয়া আছে এখানে, HIV সিমটম এখানে দিয়ে পেয়ে যাবে। এবং অবশ্যই যখনই কিছু
প্রবলেম হবে অবশ্যই ডাক্তারবাবুর সঙ্গে কনসাল্ট করবে, টেস্ট করাবে, এবং এই জিনিসগুলো বললাম যে কীভাবে ছড়াতে পারে, কীভাবে ছড়াতে পারে না, সেগুলোর দিকেও কিন্তু নজর রাখবে, কারণ তোমরা ইয়াং জেনারেশন, এবং ইয়াং জেনারেশনের মধ্যেই কিন্তু দেখা যাচ্ছে এইচআইভি ছড়িয়ে পড়ার প্রবণতা এখন বাড়ছে। তো চলে এসো পরের পার্টে চলে আসি। পরের কোশ্চেনে আমাদের দেওয়া আছে সফল মৌমাছি পালনের জন্য একটা প্রধান প্রয়োজনীয় শর্ত কি। দেওয়া আছে পরাগ যোগকারী পতঙ্গের উপস্থিতি, দেওয়া আছে সারা বছর ধরে সপুষ্পক উদ্ভিদের প্রাপ্যতা, কীটনাশক ব্যবহার, গম এবং ধান চাষ। দেখো মৌমাছি প্রতিপালন, প্রথমেই কোশ্চেন দেবে মৌমাছি পালনকে কি বলা হয়। মৌমাছি পালনকে কি বলা হয় কমেন্ট বক্সের মধ্যে তোমরা লিখবে যে মৌমাছি প্রতিপালনকে কি বলা হয় বা মৌমাছি চাষকে কি বলা হয়, এবং এখানে উত্তর হবে সারা বছর ধরে সপুষ্পক উদ্ভিদের প্রাপ্যতা। সারা বছর ধরে সপুষ্পক উদ্ভিদ পাওয়া যায় এবং সেই জন্য মৌমাছি লোকেরা পালন করে। কেন পালন করে? তার কারণ মৌমাছি থেকে আমরা জানি মধু পাওয়া যায়, মোম পাওয়া যায়, এবং এই সপুষ্পক উদ্ভিদের প্রাপ্যতার জন্য কি হয়, মৌমাছিরা আমরা জানি যে ফুলের যে নেকটার সেখান থেকে কি করে না, সেখান থেকে তারা যে ফুলের যে জুস সেটা পান করে, এবং সেটা হচ্ছে তোমার আস্তে আস্তে তারা বমি করে উগড়ে দেয়, সেখান থেকে মধু তৈরি হয়। এগুলো আমরা জানি, তো এগুলো একটুখানি পড়ে রাখবে। চলে এসো নেক্সট কোশ্চেন। এই কোশ্চেনটা তোমাদের জন্য এইচডব্লিউ দিলাম। কোশ্চেনটা কি বলেছে একবার দেখে নাও। একটি বদ্ধ সংস্থায় যদি 15 গ্রাম পদার্থ এ থাকে আর 10 গ্রাম পদার্থ বি বিক্রিয়া করে উৎপন্ন পদার্থের মোট ভর কত হবে একটা বদ্ধ সংস্থার মধ্যে? তাহলে পরে 10 গ্রাম এবং 15 গ্রাম দুটো পদার্থ এ এবং বি বিক্রিয়া করে কত গ্রাম পদার্থ উৎপন্ন করবে? কমেন্ট বক্সের মধ্যে বলবে। খুব সোজা প্রশ্ন এটা, কমেন্ট বক্সে তোমরা উত্তর দেবে। এবং মধু চাষকে কি বলা হয় বা মৌমাছি চাষকে কি বলা হয় তারও কোশ্চেনের অ্যান্সার কমেন্ট বক্সের মধ্যে দেবে। এবং ক্লাস কেমন লাগলো সেটাও কমেন্ট বক্সের মধ্যে জানাবে। দেখা হচ্ছে পরের ক্লাসে, ততক্ষণ ভালো থেকো। থ্যাংক ইউ, জয় হিন্দ।